WDC চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে HTML টু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের দ্বিতীয় পর্ব। আজকে আমি দেখাবো এর আগে আমি যেটা দেখাইছি যে কীভাবে CSS পাওয়া ডাইনামিক করা যায়, কীভাবে জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি এগুলো ডাইনামিকভাবে কাজ করে এটা দেখাইছি, কিন্তু কোনো কিছু আমি এগুলো কীভাবে ডাইনামিক করে, যেমন এখানে ইমেল অ্যাড্রেস আছে, এখানে লোকেশন মানে অ্যাড্রেস আছে, এখানে ফোন নম্বর আছে, এগুলো কীভাবে ডাইনামিক করে থাকবে, এখানে সোশ্যাল মিডিয়া এগুলো আছে, এগুলো কীভাবে ডাইনামিক করে থাকবে, এখানে সার্চ অপশন আছে, এটা কী করে ডাইনামিক করবে, লোগোটা কীভাবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং টপ থেকে এখন হেডের থেকে ফুটার বন্ধ যত সেকশন আছে সবগুলো যেন ডাইনামিক করা যায়। ওয়ার্ডপ্রেস মানেই ডাইনামিক, মানে প্রতিটা ওয়ার্ড যেন চেঞ্জ করে, মানে চেঞ্জেবল হয়ে থাকে। তো আমরা প্রথমে দেখব স্ট্যাটিক ওয়েবসাইটটা যদি আমরা খেয়াল করি, এটা আমার HTML। এখানে যদি আমি খেয়াল করি, এখানে আমার ব্লগ পেজ আছে। দেন আমি যদি অন্য একটা পেজে যাই, এটা আমাদের অ্যাবাউট পেজ, আর আমি একটা ব্লগ পেজ যেটা নিয়ে আমরা কাজ করছি এটা ব্লগ পেজ। এই পেজ দুটা যদি আমরা খেয়াল করে দেখেন, এখানে এই পেজে এই জিনিসটা নাই, এই জিনিসটা নাই। তো আমরা এর থেকে এই পর্যন্ত হেডার রাখবো, পরে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কন্ডিশন দিয়ে এটা পেজে অ্যাড করে দেবো আর কি। তো এর থেকে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত কমন, মানে মেনু বার, এই যে মেনু বার লোগো, ডাক্স ফর কোড, দেন নিচে আছে আমাদের এই জায়গা থেকে এ পর্যন্ত ফুটার, এটা কমন, এই পেজেও এটা কমন। তো এটা আমরা হেডার আর ফুটার সেকশনগুলো আলাদা আলাদা করে নিই ফার্স্ট। তো প্রথমে আমার থিমে আমরা ঢুকবো, এখানে ঢোকার পরে index.html যেটা আছে এটা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার এখানে এই ফোল্ডারে আমরা দুইটা ফাইল বানাবো, একটা header.php আর একটা বানাবো footer.php। এটা ওপেন করে নিই, ফুটারটা ওপেন করে নিই। এখন আমরা index.html যেটা আছে এখান থেকে কোন পর্যন্ত আমার হেডার এ পর্যন্ত কাট করে নেব, এখান থেকে শুরু করে হেডার আপার, স্টিক হেডার ইমেজ লোগো, হোম, ব্লক ইজ হেডার, ইন্ড হেডার থেকে এ পর্যন্ত কাট করে নেব আমরা। কাট, এখানে আমরা header.php যেটা সেখানে বসাই দেবো, আর index.php যেটা আছে এখানে আমরা লিখে দেব php get header, সেভ দেবো অবশ্যই, হেডারটা সেভ দিয়ে নেব। এখন যদি আমরা সাইটটা ব্রাউজ করি এখান থেকে, দেখ ঠিকঠাক মতো একদম কাজ করছে। এবার আমরা ফুটারটা আলাদা করে নিই। ফুটারটা আলাদা করার জন্য আমরা index.php-তে যাবো, তারপর নিচের থেকে ওইদিকে ফুটারটা কোন পর্যন্ত, এখানে কি লেখা আছে এটা দেখি, হোয়াট টু স্টার্ট, ওয়ান্ট টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, নিচের দিকে যাই, ওয়ান টু প্রজেক্ট কোথায় লেখা আছে, এই যে এখান থেকে আমাদের শুরু, এখান থেকে একদম শেষ পর্যন্ত কাট করে নেব, Ctrl+X, এখানে লিখে দেব php get footer।
আমরা ফুটারে বসায় দেবো। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি, হ্যাঁ একদম ঠিকঠাক মতো সব পেয়ে গেছে। তো এট ফার্স্ট হেডারে যেটা আছে আমার, এটা এই জিনিসটা এগুলো ডায়নামিক করে নিই, দেন এই পেজটাকে ডায়নামিক করি, পরে অন্যগুলো ডায়নামিক করবো। তো এই জিনিসটা আমরা হেডার যেহেতু আলাদা করছি, হেডারে আছে, তো হেডারে কীভাবে ডায়নামিক করবো ওখানে, এখানে আমরা রিডাক্ট ফ্রেমওয়ার্ক একটা অপশন আছে, রিডাক্ট ফ্রেমওয়ার্ক ইউজ করবো, একটা ফ্রেমওয়ার্ক। এটা আমরা গুগলে সার্চ দেবো, রিডাক্ট ফ্রেমওয়ার্ক প্লাগইন গিটহাব থেকে আমরা ডাউনলোড করবো। এই যে লিঙ্কটা, এটা আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করেন, আমি যেভাবে ইউজ করছি এভাবে আর কি। এখান থেকে ক্লোন অর ডাউনলোড এখানে অন দেখাতেছে, আগে আমার একটা ডাউনলোড করা অলরেডি আছে, তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য নতুন করে আবার ডাউনলোড করলাম আপনাদের সুবিধার্থে। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটা কপি করে নিই, এই রিডাক্ট ফ্রেমওয়ার্ক কপি, আমরা ডেস্কটপে রাখবো। আমাদের রিডাক্ট ফ্রেমওয়ার্কে যে আগে একটা ছিল এটা ডিলিট করে দিলাম, যেহেতু এটা স্টাক করতে হবে, তো এখানে এটা স্টাক করে নিই। এই জিনিসগুলো আমাদের লাগবে। প্রথমে আমরা এটা ইউজ করার জন্য এখানে একটা ফোল্ডার বানাবো, বানাবো ইনক্লুডের ভেতরে আমরা রিডাক্ট ফ্রেমওয়ার্ক যেটা আছে এটার সবগুলো ফাইল এখান থেকে কপি করে নেব। কপি করে একটা নাম দিতে পারি, রিডাক্ট, এর মধ্যে পেস্ট করে দিই। এখানে আমাদের দুইটা ফাইল রিকোয়ার করতে হবে, দুইটা ফাইল ফাংশন ডট পিএসপি যেটা আছে আমাদের ওখানে ইনক্লুড করে দিতে হবে, সে দুইটা ফাইল আমার ফাংশন ডট পিএসপি এটাই। এখানে উপরে আমরা একদম উপরে এখানে হলো ওয়ান্স ডাবল কোটেশন, প্রথম আমাদের ফোল্ডারটার নাম, আইএনসি আইএনসির ভিতরে আমার রিডাক্ট, এটা কপি করে নেব। এর মধ্যে আছে আমার রিডাক্ট কোর, এই ফোল্ডারটা কপি করে নেব। দেন এর মধ্যে আছে আমার ফ্রেমওয়ার্ক ডট পিএসপি, এটা কপি করে এখানে বসায় দেবো। সেকেন্ড আর একটা ফাইল আমাদের রিকভার করতে হবে, এটা হইতেছে স্যাম্পল ফোল্ডারের মধ্যে, এটাই কপি করে নিই,
ইনক্লুড স্যাম্পল রিডাক তারপর এখানে স্যাম্পল নামে একটা ফোল্ডার আছে SMPL স্যাম্পল এর মধ্যে আমার আছে দেখি স্যাম্পলের মধ্যে এই যে একটা ফোল্ডার বানাবো আমরা এটাই কপি করে সরি এটার নাম দেবো config.php এই ফাইলটা আমরা রিকোয়ার করে দেবো এই ফাইলটা রিকোয়ার না করলে যে সমস্যাটা হবে ইরর দেখাবে সরি ঠিক আছে যদি আমরা ড্যাশবোর্ড একটা রিলোড দিই সরি এই যে দেখেন নতুন একটা অপশন চলে যাচ্ছে স্যাম্পল অপশন এর মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সব মানে কনফিগের যত অপশন আছে ডিফল্ট ভাবে দেওয়া সবগুলো এখানে চলে যাচ্ছে কিন্তু আমাদের এত তো দরকার নেই আমরা চাইতেছি যে এই ফোল্ডারটা আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকবে থিম অপশন আমরা নাম চেঞ্জ করবো এখানে স্যাম্পল অপশন আছে এখানে অনেক হাজার হাজার অপশন আছে এগুলো আমার কোনো কিছু দরকার না আমরা সব ডিলিট করে দেবো ডিলিট করে আমরা নিজের ইচ্ছে মতো আমরা কাস্টমাইজ করে নেব তো আমি অ্যাট ফার্স্টে যেটা চাইতেছি এখানে স্যাম্পল অপশন আছে এখানে আমি স্যাম্পল অপশন রাখবো না আমাদের থিমের নামে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুর মধ্যে অ্যাপিয়ারেন্স থেকে এই সাব মেনুর মধ্যে এগুলা এই অপশনটা রাখবো তো এটা যদি করতে চাই তাহলে আমরা কীভাবে করবো প্রথমে আমরা config.php ওপেন করে নেব নেওয়ার পরে এখানে মেনু লেখা আছে এখানে যদি আমরা সাব মেনু লিখি সাব মেনু সেভ এখন যদি আমরা ড্যাশবোর্ডে রিলোড দেই তাহলে আমরা দেখবো যে স্যাম্পল অপশন নামে এখানে একটা অপশন চলে আছে কিন্তু আমাদের স্যাম্পল অপশনে তো দরকার নেই আমরা দেবো আমাদের থিমের অপশন আমার থিমের অপশন হলো WP থিম অপশন WP থিম অপশন দিলাম এখন আবার যদি আমি ড্যাশবোর্ডে রিফ্রেশ করি তাহলে আমরা দেখব যে WP থিম অপশন চলে আছে WP থিম অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সব ফিচার্সগুলো এখানে ডিফল্ট মানে যে ছিল ওগুলাই আচ্ছা এগুলো আমরা কিছু রাখবো আমরা নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেব এটার জন্য যেটা করতে হবে ডিভ মুড কোথায় লেখা আছে এটা খুঁজে বের করতে হবে এটা এই যে দেখেন এখানে অনেক কিছু লেখা আছে এগুলা ফলস করে দিতে হবে ডিভ মুড এখানে খুঁজে বের করি এই যে ডিভ মুড ট্রু আছে এটা ফলস করে দিতে হবে সেভ দেখি কি চেঞ্জ হলো যে এখানে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে এই লেখাটা আমাদের চেঞ্জ করতে হবে এই লেখাটা কি এই লেখাটা যদি আমরা দেখি নিচে আসি প্যানেল এখান থেকে এই পর্যন্ত প্যানেল টেক্সট এটা আমরা রাখবো না এটা ডিলিট করে দিয়ে সেভ করে দিই তার মানে ডেমো কোনো টেক্সট আমরা এখানে রাখবো না থিম অপশনে যদি ক্লিক থিম অপশনে ক্লিক করলে এখানে লেখাগুলো চলে যাবে এখন চাইতেছে আমরা এই ফিল্ডগুলো এখানে ডেমো ফিল্ডগুলো রাখবো না শুধু একটা রাখবো যেটাতে আমরা আর কি কাজে লাগাবো তো ডেমো ফিল্ডগুলো কোথায় আমরা একটু খুঁজি এই যে এখান থেকে বেসিক ফিল্ড যেটা শুরু হয়েছে এই পর্যন্ত একটা রেখে এখান থেকে আমরা একদম শেষ পর্যন্ত যেখানে রিডাক্ট ফ্রেমওয়ার্কের কোডগুলো শেষ হয়ে গেছে এই যে এন্ড সেকশন এই পর্যন্ত আমরা ডিলিট করে দেব ডিলিট করে সেভ করে দেব সেভ করে এখন দেখবো যে কতগুলো অপশন এখানে আছে একটা অপশন আছে বেসিক ফিল্ড চেকবক্স এটার থেকে আমরা একটু ধারণা নেব আর কি
তো এখানে দেখেন, এখানে আমরা লিখব। তো আমাদের হেডার ডট পেজ হেডারটা যদি আমরা খেয়াল করি, হেডার আমাদের প্রথম আছে হেডার টপ। এখানে আছে আমার ইমেল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস, এখানে টেলিফোন নাম্বার, 3টা ফিল্ড আমার লাগবে। তো 3টা ফিল্ড লাগলে আমরা হেডার ডট পিএইচপিতে যাব। এখানে তারপরে এই যে প্রথমে আছে আমার ইমেইল, তারপরে আছে আমার অ্যাড্রেস, তারপরে আছে আমার ফোন নাম্বার। এগুলো আমরা কীভাবে ডাইনামিক করব, কনফিগ ডট পিএইচপিতে যাই, যাওয়ার পরে এখানে আমরা লিখব বড় হাতের অক্ষর RADUX রিডাক্স সেট সেকশন। এখানে এটা একটা ফাংশন, এর মধ্যে থাকবে ডলার, একটা ভেরিয়েবল ওপিটি নেম, তার মধ্যে অ্যারে। প্রথমে আমরা লিখব টাইটেল, এর মধ্যে দেব টাইটেল হেডার টপ সেকশন, হেডার টপ সেকশন। এর মধ্যে তার নিচে দেব একটা আইডি, হেডার টপ লিখে দিলাম, এটা একটা আইডি। এখানে যদি আমরা কোনো আইকন বসাতে চাই, তাহলে এখানে লিখতে হবে ইএল হোম। হোমটা আমি লিখে দিলাম এখানে ডিফল্টভাবে, আপনারা আইকনটা খুঁজে বের করেন। এখানে যদি আমি এখন রিলোড দিয়ে দেখি যে আমাদের এই যে হেডার টপ সেকশনটা এখানে চলে আছে, হেডার টপ সেকশনে। এখন আমরা এখানে দেবো হেডার টপ সেকশনে কী কী আছে। প্রথমে আছে আমার ইমেল অ্যাড্রেস, তাহলে ইমেল অ্যাড্রেসটা সাপোর্ট দেবো। এখানে লিখবো আমরা এখন ফিল্ডস, এফআই ফিল্ডস, এর মধ্যে অ্যারে, এর মধ্যে আবার আর একটা অ্যারে হবে এটা মাল্টি ডাইমেনশন অ্যারে আর কি। আপনি যদি পিএসপি পারেন তাহলে এই জিনিসটা বুঝবেন, না হলে আমি যেভাবে করতে সেভাবে করলেও কাজ করবে। এখানে দেবো প্রথমে টাইটেল, ইমেইল, তারপরে আমি দেবো আইডি, এইচ, মানে এইচতে বুঝালাম আমি হেডার, আর ইমেইল দিয়ে দিলাম। দেন এখানে আমি দেব, মানে এটা টাইপটা কি হবে, টাইপ হবে টেক্সট। আর ডিফল্টভাবে যদি আমি একটা শো করাতে চাই তাহলে এখানে ডিফল্ট লিখে দিতে হবে, ডিএফএ ডিফল্ট। এখানে যে ইমেইল অ্যাড্রেসটা আছে ডিফল্ট, এটা আমরা এখানে দিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা ড্যাশবোর্ডে যে WP থিম অপশনে যাই, যাওয়ার পরে দেখবো যে এখানে ইমেইল নামে একটা পাবো, সেখানে আমি যেটা দেবো সেটাই ওখানে শো করবে। তো আগে আমরা সবগুলো ফিল্ড তৈরি করে পরে আমরা সাপোর্ট দেবো। তারপর এটা কপি করে নেব, এখানে একটা ডট ভুল হলে এরর দেবে, কীরকম এরর দেবে এখনই বুঝতে পারবেন। তারপর আছে আমার অ্যাড্রেস, এই যে এটা অ্যাড্রেস যেহেতু এখানে ছোটো, এখানে লিখবো টাইটেল, এখানে দেবো অ্যাড্রেস, এখানে দেবো হেডার, আইডি দিতে হবে অবশ্যই।
এইচ অ্যাড্রেস অ্যাড্রেস টাইপ দেবো এখানে আমি টেক্সট এরিয়া, যেহেতু এখানে এটা অনেক বড় হতে পারে আর ডিফল্টভাবে এটাই থাকবে। যেখানে ছোটো আছে আপনার অ্যাড্রেসটা অনেক বড় হতে পারে, তাহলে আমি ডিফল্টভাবে এটা দিয়ে দিলাম। এখন যদি আমি ভিজিট করি সাইটটা, ড্যাশবোর্ডে যদি যাই থিম অপশনে, তাহলে দেখবো এখানে আমাদের এখানে একটা ভুল চলে যাচ্ছে, পার্সিরর, মানে কোনো ডটের প্রবলেম হয়েছে জন্য পার্স এরর দেখাচ্ছে। আপনারা অবশ্যই এটা সবসময় মাথায় রাখবেন, যদি পার্স এরর দেখায় তখন বুঝবেন কোনো ডটের সমস্যা হয়েছে অথবা কোনো ব্র্যাকেটের সমস্যা হয়েছে। তো এখানে আমাদের হয়তো বা কোথাও কোনো কত নম্বর লাইন দেখি একটু, পার্স এরর 338 নম্বর লাইন আমাদের একটা প্রবলেম আছে। 338 নম্বর এরে এখানে একটা ডট দিতে ভুলে গেছিলাম আমি, এই ডটের জন্য এই রোডটা দিয়ে এই রোডটা চলে আসছে। তো এটা ডটটা দেওয়ার পর এখন এই রোডটা চলে যাবে। এখন যদি আমরা দেখি যে টেক্সট এরিয়া এখানে অলরেডি চলে আসছে, এখান থেকে আমরা যে কোনো এই ডিফল্টটা চেঞ্জ করে অন্যটা দিতে পারবো। তারপর আছে আমাদের যদি আমরা এখানে দেখি, তারপর আছে আমাদের মোবাইল নাম্বারটা আমরা দিই এখানে সাপোর্ট, এটাই কপি করে নিই, এখানে কমাটা দিই, তাহলে এই রুট সাইনটা আসবে না। মোবাইল নাম্বার দিয়ে দিলাম, হেডার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখানে দেবো টেক্সট, যেহেতু ওটা টেক্সট আকারে আছে এখানে ডিফল্টভাবে এই মোবাইল নাম্বারটা বসাই দিলাম। এখন যদি আমরা ভিজিট করি সাইটটা, থিম অপশনে যাওয়ার পরে দেখবো যে মোবাইল নাম্বার নামে একটা অপশন চলে আসছে এখানে। তোমাদের এদের টপে আর কি আছে দেখা যায়, এখানে আছে আমাদের ফন্টাসম, সোশ্যাল মিডিয়া কিছু আইকন, এগুলোর আমরা লিঙ্ক, এগুলো তো ফেসবুকের লিঙ্ক দিতে হবে, মানে আপনার প্রোফাইল, ফেসবুকের যে প্রোফাইল পেজ অথবা আপনার লিঙ্কডিনের পেজ অথবা প্রোফাইল লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক অথবা গুগল প্লাসের লিঙ্ক অথবা টুইটারের লিঙ্ক আপনি যদি শেয়ার করতে চান, এই লিঙ্কগুলো কীভাবে দেবেন এটা আমরা সাপোর্ট দেবো এখন আর কি। তো এখানে যদি দিই তাহলে এখানে এর মধ্যে দিয়ে এখানে আর একটা ফিল্ড নেই, এখানে লিখব ফেসবুক, হেডার এফবি, এখানে দিলাম টেক্সট, এখানে দিলাম ডিফল্টভাবে এই আইকনটাই বসাই দিই, এখানে বসবে লিঙ্ক। আচ্ছা থাক, ডিফল্টভাবে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, ডিফল্ট এখানে দেওয়ার দরকার নেই, টেক্সট পর্যন্ত থাক। তারপর আমাদের আছে লিঙ্কডইন, এখানে দেব এলআই টেক্সট, তারপর আমরা আর একটা ফিল্ড নেব ভিমিও, এখানে আইডি দেব এখানে টাইপ দেবো টেক্সট, তারপর আর একটা নেব, এখানে দেব গুগল প্লাস, এখানে আইডি দেব জিপি মানে গুগল প্লাস, তারপর আর একটা নেব, আর একটা কি আছে দেখে নিই, সেভ টুইটার, টুইটার, দিয়ে দিলাম, টেক্সট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি ভিজিট করি সাইটটা, থিম অপশন যদি যাই, তাহলে এখানে আমাদের সবগুলো লিঙ্ক এখানে চলে আসছে। এখন হেডার টপ সেকশনে আমাদের এই কটাই ছিল, এই কটা আমরা সাপোর্ট অলরেডি দিয়ে দিলাম। আর একটা আছে হেডার, লোগো, এখানে লোগোটাও আমরা দিয়ে দিই,
হেডার লোগো, এখানে দেবো হেডার লোগো নামে দিলাম, এখানে দেবো মিডিয়া, মানে যেহেতু আপলোড করবো আমরা, তারপরে দেবো আমরা ডিফল্ট ভাবে এখানে একটা দেব। তো ইমেজ অবশ্যই এখানে একটা অ্যারে নিতে হবে, অ্যারের ভিতরে আমার ইউআরএল, এখানে আমরা ডেমোটা বসায় দেবো। তো এই কোডটা হেডারে যদি আমরা যাই, header.php, এই যে এখানে আমরা এখান থেকে একটু কপি করে নেব, এখানে বসাবো, আর এখানে লিখে দেবো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই এখন যদি আমরা সেভ দিই WP থিম অপশনে, তাহলে আমাদের দেখবো লোগোটা অলরেডি ডিফল্টভাবে লোগোটাই চলে আসছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমাদের এই যে বেসিক যে ফিল্ডটা আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেবো। এখন আমাদের তো এটাই মেইন সেকশন, হেডার টপ, এখান থেকে আমরা এটা আর দরকার নেই। এই যে রিডাক্ট ফ্রেমওয়ার্ক স্টার ফিল্ড পর্যন্ত আমার দরকার নেই। এটা টপ সেকশনে আমাদের এগুলা থাকলো। তো এগুলো আমরা এখন তো বসাইতে হবে, মানে চেঞ্জ করার একটা অপশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা ভেরিয়েবল আমাদের নিতে হবে, রিডাক্ট ডেমো নামে এখানে আছে, আমরা দেব WP থিম, এটা আমাদের ডিফল্ট গ্লোবাল ভেরিয়েবল আর কি। এটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা এটা কিভাবে চেঞ্জ করে এটা তো দেখা দরকার। তো এটা আমরা চেঞ্জ করার প্রথম আমরা হেডারে যাব। তো এটা যেহেতু একটা বাইরের একটা ভেরিয়েবল ফাংশন ভিতরে ইউজ করবো, অবশ্যই এটা গ্লোবাল করে নিতে হবে। সরি, গ্লোবাল $WP থিম, এটা আমাদের গ্লোবাল ভুল লেখাটা ভুল হয়েছে, GLOBAL, এই যে এবার হয়েছে। এরকম কালার দেখলে বুঝবেন যে ঠিক লেখাটা আমাদের ঠিক আছে। এখন আমরা এখানে কি চেঞ্জ করতে চাচ্ছি, প্রথম আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে এটা চেঞ্জ করে আমরা কি দেবো, আমরা আমাদের মতো ইচ্ছা মতো দেবো আর কি। এখানে প্রথমে লিখবেন PHP ইকো ডলার, এই ভেরিয়েবলটা যেটা আমরা যে WP থিম, এই ভেরিয়েবলটা এখানে বসাবেন। WP থিম, এর মধ্যে থার্ড ব্র্যাকেট দেবেন, তারপরে এটার যে আইডিটা আমরা দিচ্ছি config.php তে, এটার ইমেইল, এটা কপি করে নিতে হবে। তারপর এটারে যাবো, তারপর এখানে আইডিটা বসায় দেবো, ইমেইল। এখন দেখি এটা আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এটা আগে টেস্ট করে পরে আমরা চেক করবো। এখানে যদি ঠিকঠাক মতো ডিফল্টটা পাই তাহলে বুঝবো যে কাজ করতেছে, কারণ ওখান থেকে ডিফল্টটা তো আমরা উঠে ফেলছি, এদের ডিফল্টটাই কাজ করতেছে। তাহলে এটা যদি আমরা একটু চেঞ্জ করে দেখি, যে আমার ইমেল অ্যাড্রেসটাই যদি দিয়ে দিই, এটাই যদি দিয়ে দিই, তাহলে দেখেন
এখানে কিন্তু এই মেইলটা চেঞ্জ হয়ে এই মেইলটা চলে যাচ্ছে, এটা অটোমেটিকলি ডায়নামিক হয়ে গেল। এখন আমাদের এই অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। তো অ্যাড্রেসটা সেমভাবেই এটাই কপি করব আমরা, কপি করে ক্যালিফোর্নিয়া যেখানে আছে টেক্সটগুলো আপনারা এভাবে চেক করে নিন। আমি এভাবে জাস্ট শুধু আইডিটা চেঞ্জ করে ডিফল্ট আসতে গেছেন এটা দেখাবো। এখানে আইডিটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, যে অ্যাড্রেসের আইডিটা কি, এই যে এটা .php। খুব এটা অবশ্যই সাবধানে করতে হবে, ভুল হলে কাজ করবে না। তারপরে আছে আমাদের ফোন নাম্বার, এখন আমরা দেখি সবগুলো ডিফল্টভাবে এখানে একটা সেভ দেই, এখানে একটা সেভ দিয়ে আমরা দেখবো যে ডিফল্টভাবে ঠিকমতো কাজ করতে, ডিফল্টভাবে এগুলো আসতেছে কিনা। যদি ডিফল্টভাবে আসে তাহলে বুঝবো যে কাজ করছে, হ্যাঁ এখানে কাজ করছে। এখানে এখন আপনি এই এই জায়গায় যেটা লিখবেন ওখানে সেটা বসে যাবে অটোমেটিকলি, দিয়ে সেভ দিতে হবে অবশ্যই। তো এখানে আমাদের ইউআরএলগুলো বসাইতে হবে। তো ফেসবুকের লিঙ্ক, তাই লিঙ্ক বসানোর জন্য আমাদের ডাইনামিক করতে হবে যে এটা এখানে আমরা এরকমভাবে লিখব পিএইচপি ইকো $WP থিম থার্ড ব্র্যাকেট, এর মধ্যে আমরা বসাবো। প্রথমে আছে আমাদের সবগুলো আগে নিয়ে নিই, সবগুলো নিয়ে নিলাম। এখন প্রথম আছে ফেসবুক, তাহলে ফেসবুকটা আগে নিয়ে নেব, ফেসবুক। দেন আমার আছে লিঙ্কডইন, আমার আছে ভিমিও, তারপর আছে আমার গুগল প্লাস, তারপরে আছে আমার টুইটার। এখানে প্রথমে আমরা সেভ দিয়ে হয়তো বা কিছুই আসবে না, এখানে কিছুই বোঝা যাবে না। যখন আমরা একটা ইউআরএল দিয়ে পেস্ট করবো তখন আমরা বুঝতে পারবো। এখানে ফেসবুকে দেখেন কিছুই নেই, এই যে লিঙ্কটার নিচে লোকাল হোস্ট ডাব্লিউ থিম স্ক্রিনে এই জায়গায় দেখবেন। যখন আমি এখানে ক্লিক করব তখন ওখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানে যদি আমরা একটা হ্যাশ দিই, সাপোজ হ্যাশ দিয়ে সেভ দিই, এখন যদি আমরা রিলোড দিই এখন কিন্তু হ্যাশটা অলরেডি পাচ্ছে। তার মানে এখানে যে কোনো একটা লিঙ্ক, ফেসবুকের পেজের লিঙ্ক দিলে অলরেডি পেয়ে যাবে। এখানে অবশ্য আর একটা কাজ করা যায়, এখানে একটা ফাংশন আছে পিএসপি ইফ, যদি এমটি এমটি নামে একটা ফাংশন আছে, যদি নট এমটি, যদি কোনোটাই ফাঁকা না থাকে, তো সেক্ষেত্রে এটা যদি ফাঁকা না থাকে এই জিনিসটা এখানে বলে ইন্ড ইফ পিএসপি ইন্ড ইফ। তো এটা আমরা ইউজ করে দেখি যদি কাজ করে, তাহলে আমরা এটা ইউজ করবো, আর যদি কাজ না করে ইউজ করবো না। একটু ফাঁকা করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, এখন এটা ইন ডিপটা বসায় দিই, একটা কন্ডিশনের মধ্যে দিলাম আর কি। কন্ডিশনটা হইতেছে এইরকম, এখানে যদি আমি এখন রিল সেভ দেই দেখা যাচ্ছে একটা থাকবে আর বাকিগুলো সব চলে যাবে। কিন্তু এখানে সবগুলোই
আছে, একটাও যায় নাই। সেক্ষেত্রে ইপিএমটি ডাব্লিউপি থিম এখানে আইডিগুলো চেঞ্জ করা হয়নি এখনো মনে হইতেছে। এখানে এইচবি আছে, এটা যদি আমি তুলে দিই, সাপোজ এখানে হ্যাশ দিছি তো, এটা যদি তুলে দিই, এটা যদি ফাঁকা করে দিই, একটা আপাতত দেখি, এটা যদি চলে যায় তাহলে বুঝবো যে কাজ করছে, তার মানে কাজ করছে। এই একটাও নাই। এখন আমরা আইডিগুলো চেঞ্জ করে দিলেই কাজ করবে আর কি। তো প্রথম আমাদের এটা ফেসবুকের, এই ফেসবুকের যেটা আছে এটা এখানে বসাই দেবো। তারপরে আছে আমাদের এটা লিঙ্ক দিন, লিঙ্ক দিনের আইডি যেটা আছে সেখানে এখানে বসে দেবো। দেন ভিভিওর আইডিটা এখানে বসাই দেবো। দেন গুগল প্লাসের আইডিটা এখানে বসে দেবো। টুইটারটা বসাই দেবো। এখন এখানে যদি রিলোড দেই, দেওয়ার পর এখানে যদি হ্যাশ দিই, এখানে কন্ডিশনটা হ্যাশ যদি দিই, একটাতে হ্যাশ দিই, দিয়ে চেক করি, পরে আমি আপনাকে বোঝাই দিচ্ছি আপনাদের। এই যে একটা কিন্তু চলে যাচ্ছে। এখানে আমি কন্ডিশনটা এভাবে অ্যাড করছি, ইফ এমটি, যদি এটি এমটি থাকে তাহলে এখানে শো করবে। কিন্তু আমি বলছি যদি এমটি না থাকে, যে নট সাইনটা দিছি, একটা কিছু থাকতে হবে, যদি থাকে তাহলে শো করবে, যদি না কিছুই না থাকে শো করবে না। তো এখানে আমাদের অলরেডি কিন্তু একটা হ্যাশ আছে, এই জন্য শো করছে। আরগুলোতে হ্যাশ নাই, আর একটাতেও হ্যাশ নাই, কোনো কিছু নাই, এই জন্য শো করতেছে না। তো আমরা সবগুলোতে যদি হ্যাশ দিয়ে দিই তাহলে সবগুলোই শো করবে। এই যে এখন শুরু করছে। এখন আপনাদের হয়তো দেখা গেল লিঙ্কডিনটা আপনাদের দরকার লাগতেছে না, সেক্ষেত্রে লিঙ্কডিন কোনটা আছে আমাদের, এটা এটা হ্যাশটা তুলে দিলে এটা আর কাজ করবে না। এই প্রোফাইল হয়তো আপনার নাই, আপনার দিতে পারতেছে না, তো এখানেও তো রাখার দরকার নেই, এটা চলে গেছে। আপনার চারটা দরকার, চারটায় আপনি রাখতে পারবেন, দুইটা দরকার, দুইটা রাখতে পারবেন। তবে মানে এখানে এখানে পাঁচটা বেশি আপনি দিতে পারবেন না। তো আমাদের টপ সেকশনটা কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে এখন আমরা এই সেকশনে লোগোটা দেখব, লোগোটা কীভাবে ডায়নামিক করা যায়। তো লোগোটা ডায়নামিক করার জন্য আমাদের লোগোটা কোথায় আছে, এই যে লোগো, এটা এখানে আমরা বলবো সার্চের ভিতরেই পিএইচপি ইকো ডলার ডাব্লিউপি থিম থার্ড ব্র্যাকেট, এর মধ্যে আছে হচ্ছে আমাদের লোগোর জন্য আপনার লাস্টে নিচ্ছি না, এই যে ইস লোগো, এই আইডিটা বসায় দেবো। কিন্তু বসায় দেওয়ার পরও এটা কাজ করবে না, এর মধ্যে আবার আর একটা অ্যারে আছে, এই যে এই অ্যারেটা আছে, এই অ্যারেটা কাজ করবে না, এই জন্য এখানে আর একটা নিতে হবে। ইউআরএল নামে একটা অপশন আছে, ইউআরএল, এই ইউআরএলটা আমাদের ইউজ করতে হবে। হেডারে যাওয়ার পরে এখানে থার্ড ব্র্যাকেট, এর মধ্যে বলে দিতে হবে ইউআরএল। এখন যদি যে কোনো কিছু আপনারা আপলোড করলেই এখন এখান থেকে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই ইউআরএলটা দিতে হবে, তাছাড়া কাজ করবে না, এখান থেকে আপলোড করলে আপলোড হয়ে যাবে। তো আমাদের হেডার পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই মেনু সেকশনটা ডায়নামিক করব। তো এখন আমরা মেনুটা ডায়নামিক করার চেষ্টা করি আর কি। এই মেনুটা ডায়নামিক করবো। তো মেনুটা ডায়নামিক করার জন্য আমরা হেডার ডট পিএসপিতে যাবো, যাওয়ার পরে দেখবো আমাদের কোথায় মেনুটা আছে। এখানে এই যে ইউএল, এর উপরে আমরা লিখব পিএইচপি। এই ডিপটার মধ্যে আসলে কি কি আছে এটা আমাদের দেখা দরকার। এই ডিপটার মধ্যে ন্যাবের মধ্যে এই যে ন্যাব,
হ্যাঁ, এখানে আমাদের আইকন বার বাটন নেবার হেডার কলাপস ওদের ন্যাবের মধ্যে এটা ইউজ করতে হবে অবশ্যই। দেখি আমরা এখানে ইউজ করি পিএইচপি সরি আমরা যখন ন্যাব মেনু সাপোর্ট দিয়েছি তখন লিখছিলাম ডাব্লিউপি রেজিস্টার মেনু, এখন আমরা লিখবো ডাব্লিউপি ন্যাব মেনু, জাস্ট এটুকুই। এটা একটা ফাংশন, এর মধ্যে আমার লিখবো অ্যারে, সরি এটা দেওয়ার পরে এখানে আমরা লিখব থিম লোকেশন, থিম লোকেশন, ওই যে আমরা যে আইডিটা দিছিলাম মেইন মেনু, তারপর আমাদের দিতে হবে মেনু ক্লাস, মেনু ক্লাস দিতে হবে আমাদের। মেনু ক্লাস আমরা দেবো এই যে ইউএল নেভিগেশন ক্লিয়ার ফিক্স, এটা আমরা এখানে বসায় দেবো। তো এ পর্যন্ত থাক। এখন এই যে ইউএল আছে এটা আমরা একটু কমেন্ট করে রেখে দিই। সেভ দিই, সেভ দিয়ে এখন আমরা দেখি আমাদের এখানে কোনো মেনু শো করে কিনা, ডিফল্টভাবে কোনো মেনু শো করে কিনা। শো করছে স্যাম্পল মেনু। এখানে আমরা একটা মেনু বানাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখানে আমরা একটা নাম দেবো মেইন মেনু, ক্রিয়েট মেনু। আমরা যে মেনুটা বানাচ্ছি এখানে সিলেক্ট করে দিয়ে স্যাম্পল মেনুটা এখানে বসাই দিই। তারপরে দেখি আমাদের মেনুটা কাজ করতেছে কিনা। এই যে মেনুটা একদম 100% ভাবে কাজ করতেছে। আমাদের এখানে কয়টা মেনু আছে, হোম, পেজ, প্রজেক্ট। তারপরে একটা পেজ বানাই, কীভাবে আমরা মেনুগুলো অ্যাড করব। হোম, পেজেস, প্রজেক্ট, অ্যাড নিউ, আমরা একটা নাম দেবো হোম, পাবলিশ, তারপরে নাম দেবো অ্যাড নিউ প্রজেক্ট, পাবলিশড। এভাবে আপনার যত খুশি এখন এখানে অ্যাড পেজ বানালে যেখানে মেনু আসবে তা না, এখানে এভাবে আসবেন। এখানে আপনাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে, যার পরে আপনাদের কোন মেনুতে আপনাদের দরকার। তাহলে আমাদের হোমটা দরকার, তো উপরে দিলাম। তারপর প্রজেক্ট পেজটা দরকার, দিয়ে দিলাম, এখানে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা সাইডে রিলোড দিই মেনুগুলো এখন আমাদের এখানে শো করাবে সুন্দরভাবে। এই যে হোম, প্রজেক্ট, স্যাম্পল পেজ, ঠিক আছে। আমাদের এটা ডাইনামিক হয়ে গেল মেনুটা। এখন বন্ধুরা নেক্সট টিউটোরিয়াল আমি দেখাবো কীভাবে ড্রপডাউন মেনুগুলো সাপোর্ট দেওয়া যায় আর এগুলো কীভাবে ডাইনামিক করে। তো বন্ধুরা টিউটোরিয়ালের করার সময় অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে। যদি কোনো ভুল ত্রুটি হতে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।